আন্টি, তোমার ছেলে সিগারেট খায়, তাও একটা না, একসাথে বান্ডেল বান্ডেল। আর কত বাজে ছেলেদের সাথে ঘোরাফেরা করে, রাস্তায় মেয়েদের সাথে নোংরামি করে। আমি সবে 2 লোকমা খাবার গালে দিয়েছি, তখনই হুট করে রিয়া এসে এসব কথাগুলো বলল। আমার খাওয়া ওই পর্যন্ত, আর ভাত গলা দিয়ে যাচ্ছে না। স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেলাম। শালার শয়তান মেয়ে হাটে হাড়ি ভাঙলো, তাও আবার তেলকে তাল বানিয়ে আম্মুর সাথে বলল। আয় বাদর, রিয়া মামনি যা বলছে তা কি সত্যি? আম্মাজান, আপনি আপনার নিজের ছেলেকে অবিশ্বাস করছেন? ইয়া আল্লাহ, এই দিনটাও আমাকে দেখতে হলো। আমি আর বাঁচতে চাই না। তুমি মাটি ফাঁক করে দাও, আমি শুয়ে পড়ি। তাই বেশি না বকে বল, সত্যি কি মিথ্যা? আম্মু, একদম মিথ্যা কথা। ওই মেয়ে একদম মিথ্যা কথা করছে। ওই খুব সাংঘাতিক মেয়ে, জানো না? সেদিন একটা রিক্সাওয়ালার টাকা না দিয়ে উল্টা ঝগড়া করে চলে আসছে। এই ছেমড়া, আমি কি ইচ্ছে করে ঝগড়া করছি? আমি তো তোকে মার খাওয়াতে গিয়েছিলাম, বেচারা কাকুর গায়ে লেগে ঝগড়া করছি। আম্মু দেখছো, তোমার একমাত্র ছেলে, তোমার নয়নের মণি, তোমার কলিজা, তাকে আহত করতে চাইছিল। সেই মেয়ের কথা তুমি বিশ্বাস করো? এই মেয়ে আমাকে দুনিয়া থেকে সরাতে চায়। তুই আমার আব্বুকে টাকলু কেন বলেছিলি? তো তোর বাপের কি ঋত্বিকের মতো চুল? আমাকে মিনিট 10 সময় দিলে তোর বাপের চুল গুনে দিতে পারি। শালা টাকলার মেয়ে। রিয়া টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে সোজা আমার গলা বরাবর ধরলো। আমার আব্বুকে আর একবার টাকলা বললে তোর মাথা ফালা ফালা করে দিব। আম্মু বাঁচাও। আম্মু তাড়াতাড়ি রিয়াকে সরিয়ে দিল। আর দেখেন না, মারপিটের সময় যখন কেউ ধরে রাখে তখন তার গায়ে মৌচা গায়। রিয়ার অবস্থা সেই রকম। আম্মু যেন তাকে ধরে রাখতে পারছে না। মার ডালুঙ্গি, মেরে পাপা কা নাম সে কুছ কাহা তো। তোর মতো মেয়ে থাকতে তার বাপকে কি কিছু বলা যায়? আদনান আঙ্কেল তোমার গুরুজন, আর যেন এসব কথা বলো না, তিনি শুনলে কষ্ট পাবে। ঠিক আছে আম্মু। আর তোমরা তো বড় হয়েছো, তাও ঝগড়া করো কেন? আমি কি ঝগড়া করতে ওর বাসায় গেছি? ওই তো আমার বাসায় এসে তোমাকে নিঃসন্তান করে দিতে চাইছিল। তোদের মারপিট যে কবে বন্ধ হবে কে জানে। রিয়া আর কিছু বলল না, রাগে গজগজ করতে করতে ওর বাসার দিকে চলে গেল। রিয়া আমার বেস্ট ফ্রেন্ড প্লাস শত্রু প্লাস আবার ছোটবেলার বন্ধু, একসাথে এই এক যুগ পার করে দিয়েছি। তার মধ্যে এমন কোনো দিন নেই ঝগড়া করিনি। ওর বাসা আর আমার বাসা এক এলাকায়। আমার বাসা, তারপর 2টা বাড়ি, তারপর রিয়ার বাসা। রিয়ার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, তার বাহিরে আর কিছু নেই। তো আমি গুছিয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। বাসা থেকে বের হলেই আন্টি অর্থাৎ রিয়ার আম্মু ডাকলো। আদনান একটু উপরে এসো তো। আসছি আন্টি। আমি ভেতরে ঢুকলাম। বিরিয়ানি রান্না করেছি, খেয়ে তারপর কলেজে যাও। তাড়াতাড়ি দিন, বাসার ভাত কপালে ছিল না। আমি টেবিলে গিয়ে বসলাম, তখন দেখি জান্নাত। আদনান সাহেব কলেজে যাচ্ছ বুঝি? হ্যাঁ আপু, আপনি যাবেন না কলেজে? না, আজকে আর যাবো না, ভালো লাগছে না। জান্নাত আপুকে আমি খুব সম্মান করি। যতটা ঝগড়া করি রিয়ার সাথে, জান্নাত আপুর পুরো নাম জান্নাতুল তাবাসসুম জান্নাত, আর সেই সাথে ছোট বোনের নাম রেখেছে ফারিয়া আফরিন রিয়া। আপুর সাথে আমার সম্পর্ক অনেক মিষ্টি। আপু আমার 4 বছরের বড়, আর রিয়া আর আমি সমবয়সী। তবে রিয়া আমার কিছুটা ছোট। আন্টি বিরিয়ানি নিয়ে পরিবেশন করে দিল, আমরা খেতে লাগলাম। তখন দেখি রিয়া আসলো, আমি ওর পেছনে লাগলাম। আন্টি সেই গল্পটা আর কখনো বলবেন? কোন গল্প আদনান? ওই যে আগের দিন বলেছিলেন যে আপনার একটা মেয়ে মেলা থেকে কুড়িয়ে পেয়েছিল কাকু, তাই বাসায় নিয়ে নিজের মেয়ের সাথে মানুষ করে, আপনার সে পালিত ছোট মেয়ের গল্প। আমার কথা শুনে আন্টি আর জান্নাত আপু হাসছে, তবে শব্দ করতে পারছে না। শব্দ করলেই রিয়া ব্লাস্ট করে দেবে। রেগে তো গিয়েছে, আমার দিকে চোখ পাকাচ্ছে। আমি তো একবার তাকিয়ে আর তাকাচ্ছি না। আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? রিয়া রে, তোর মুখখান দেখবার মতো হয়েছে। বলো আম্মু, আমাকে তোমরা কুড়িয়ে পেয়েছিলে? আমি তোমাদের মেয়ে না? তোমাদের একটা মাত্র মেয়ে। তুই কি এখনো বাচ্চা? আর আদনান, তুমি আমার একমাত্র বোনকে এভাবে কাঁদাচ্ছ কেন? তার মানে আমাকে কুড়িয়ে পেয়েছিল, আমি তোমাদের মেয়ে না? সরি আপু, আমার খেয়াল নেই রিয়া এখানে। রিয়ার মনটা খারাপ হয়ে গেছে, যখন তখন কেঁদে দিতে পারে। ওর অবস্থা দেখে জান্নাত আপু বলল, এই পাগলি বোন,
তোকে কেন কুড়িয়ে পাবে? তুই আমার একমাত্র আদরের ছোট বোন। তাহলে এই হারামি ওসব কেন বললো? তুইও তো বিশ্বাস করে নিয়েছিস। যাক বাবা, রিয়া এবার খাওয়া শুরু করলো আর আমার খাওয়া শেষ হয়ে গেছে। আন্টি ফাটাফাটি হয়েছে। আপনি একটা বিরিয়ানির দোকান দিন, আপনার পাওয়া ছোট মেয়েকে দিয়ে থালাবাটি পরিষ্কার করিয়ে দিতে পারতেন। ফাও কাজে একটা বাহিরের মেয়েকে বসিয়ে বসিয়ে না খাইয়ে দিয়ে কিছু কাজ করিয়ে নেওয়াটা বেটার হতো। মার ডালুম নিকলো ইহা সে। আন্টি গেলাম। ওই একটু দাঁড়া, একসাথে যাই। তোর খাওয়া শেষ হতে হতে কিয়ামত চলে আসবে। আমি চললাম। 2 মিনিট ওয়েট কর। আমি চেয়ার নিয়ে বসে পড়লাম। মিনিট 5 পর রিয়া বের হলো। এবার চল। আমি আর রিয়া একসাথে কলেজে যেতে লাগলাম। একটা হেল্প করবি? কি বল? তোদের সাথে পরে রাইসা, ওর সাথে আমাকে একটু সেটিং করে দিবি? তোর মতো লুচ্চারে কেউ ভালোবাসবে না। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বলবো নি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কি ভাবো? তোর বিয়ের পর তোর বরকে বলবো তুই খুব ভালো মেয়ে, তুই আমাকে রাইসার সাথে সেটিং করিয়ে দে। তাহলে তোর জন্য আমি এইটুকু মিথ্যা কথা বলবো। কি আমি খারাপ মেয়ে? কে বলেছে? তুই যে বললি। কই, কখন বলেছি? আমি দেব না, পারবো না। তুই ভালোবাসিস, তুই গিয়ে বল। বল না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার জন্য এইটুকু করতে পারবি না? দিতে পারি এক শর্তে। তুই যা চাইবি তাই পাবি। বল না কি শর্ত? আমাকে প্রচুর আইসক্রিম আর ফুচকা খাওয়াতে হবে। তাই হবে, তুই একবার সেটিং করিয়ে দে। আচ্ছা আমি দেখছি। ধন্যবাদ দোস্ত। পাম দিস না, টাকা রেডি করে রাখ। আমি আর রিয়া এভাবে গল্প করতে করতে কলেজে পৌঁছে গেলাম। রাইসা হলো আমাদের ক্লাসের অনেক সুন্দরী, দেখলেই মনে শান্তি লাগে। কলেজ শেষ করে বাসায় আসছি। রিয়া আর আমি তখন রিয়াকে বললাম, কি হলো, কিছু হয়েছে? নাম্বার দিছে। দে দে, ওর নাম্বারটা দে। আগে খাওয়া তারপর সব। আরে আমি বললাম তো খাওয়াবো। আমিও তো বললাম দেব। ডিল ইজ ডিল। ঠিক আছে, বিকালে খাওয়াবো। আমি আর রিয়া বাসায় আসলাম। আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম। বিকেল বেলাতে শান্তিতে ঘুমিয়ে আছি। তখন অনুভব করলাম কেউ আমার কানে সুরসুরি দিচ্ছে, আর অমনি দিলাম ঠাস করে একটা থাপ্পড়, তবে সেটা নিজের গালে। কত জোরে থাপ্পড় দিলাম! তাকিয়ে দেখি রিয়া বসে বসে দাঁত কেলিয়ে হাসছে। তোর হাসিটা প্রায় রানু মণ্ডলের মতো। তোরা জমজ নাকি? তোর হাসি তো হিরো আলমের মতো, সারা শুটকো পটল। এই সেমরি, আমাকে ডাকলি কিসের জন্য? রাইসার নাম্বার নিবি না? দে দে, নাম্বারটা দে। আগে আমাকে আইসক্রিম আর ফুচকা খাওয়া, তারপর দেব। সত্যি তো? তোকে ছুঁয়ে বলছি, সত্যি। আমি এক ঝাটকায় হাত সরিয়ে দিলাম। খবরদার, আমি এখনো বিয়ে করিনি। আমাকে ছুঁয়ে মিথ্যা বলিস না, মরে গেলে আমার বউ বিধবা হয়ে যাবে। বেশি ভাটনা বকে চুপ করে চল। আগে ফুচকা খাবো, তারপর আইসক্রিম, তারপরে রাইসার নাম্বার দেব। দাঁড়া, গুছিয়ে বের হচ্ছি। রিয়া বাহিরে চলে গেল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার টাকাগুলোর শ্রাদ্ধ দেবে, কিচ্ছু করার নেই, স্বামী বিদেশ। আমি গুছিয়ে বাহিরে আসলাম। বাসা দেখে কিছু দূরেই আছে বিশ্ববিখ্যাত ফুচকার দোকান। পেট ফুল করে খাবো কিন্তু। তোর যা পেট, পুরো গামলা ভরে দেওয়া যাবে। ঠিক আছে, আমি গেলাম, তোকে খাওয়াতে হবে না। আরে রাখছিস কেন? মামা, এই মেয়েটা যত ফুচকা খেতে চাই দিন। তুই খাবি না? আমি মানুষ, গরুর খাবার খাই না, তুই খা। খেতে দিয়ে ইনসাল্ট করস? তোকে কেন ইনসাল্টিং করব? তুই খা রে বোন, খা। তোরা আছিস বলে মামাদের ব্যবসা এখনো আছে। আমি আর কথা না বলে সাইডে একটা চেয়ার নিয়ে বসলাম। ফোন নিয়ে গেম খেলি। প্রায় 20 মিনিট পর রিয়া বলল, খাওয়া শেষ? খাওয়া শেষ। হ্যাঁ, খুব টেস্ট ছিল। যা গিয়ে বিল পরিশোধ কর। আমি কে ফুচকাওয়ালার কাছে জিজ্ঞেস করলাম, মামা আপনার বিল কত? 250 টাকা মাত্র। কথা শুনে তো ছোট করে মিনি স্টক করলাম। বলেন কি মামা, এত টাকা? হ্যাঁ মামা, 5 প্লেট খেয়েছে। সত্যি, যার বউ হবে সে নির্ঘাত ফতুর হয়ে যাবে। আমি বিল দিয়ে আসলাম। ওই পেটু, এবার তো নাম্বার দে। আইসক্রিম? আইসক্রিম কই?
তোর পেটে এখনো জায়গা আছে? হ্যাঁ, আইসক্রিম খাওয়ার মতো জায়গা আছে। নাম্বার দে, তারপর আইসক্রিম দেব। আগে আইসক্রিম। আমি জানি না দিলে দেবে না। আমরা এবার যাচ্ছি আইসক্রিম খেতে, হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে পড়লো। কি হয়েছে? 2টা কোক নিয়ে আয়। কে খাবে? আমি খাবো। পেটের ভেতর কেমন কেমন করে। করবেই তো, রাক্ষসের মতো খেলে তো পেটের ভেতর কত কিছু করবে। যা না, গিয়ে 2টা কোক নিয়ে আস। কোক তো রুলসে ছিল না। কেন, রুলস না থাকলে খাওয়ানো যাবে না? তোর এত উপকার করি আর একটা কোক খাওয়াতে পারবি না? এত কৃপণ তুই। যাচ্ছি, নিয়ে আসছি। গিয়ে 2টা নিয়ে আসলাম 60 টাকা দিয়ে। চল, এবার ভালোভাবে আইসক্রিম খেতে পারবো। আমি ভিখারি হয়ে যাব। আজকে কিন্তু ভ্যানিলা আইসক্রিম খাবো। আবারও 260 টাকা। শপে গিয়ে রিয়ার জন্য একটা ভ্যানিলা নিয়ে আসলাম। রিয়া আইসক্রিম দেখে। আইসক্রিম সাথে সাথে কোটা খুলে খেতে লাগলো। খাবি? না, তুই খা, খেয়ে দিয়ে আমাকে উদ্ধার কর। ওকে, নো প্রবলেম। বাচ্চাদের মতো করে আইসক্রিম খেতে শেষ করে দিল। খাওয়া শেষ, এবার তো নাম্বার দে। নাম্বার উঠা। 019908345। নাম্বারটা দেখে টাসকে খেয়ে গেলাম। এটা রাইসার নাম্বার? হ্যাঁ, রাইসাই তো। বিশ্বাস না হয় ফোন দিয়ে দেখ। কিন্তু এই নাম্বার তো আমাদের কলেজের বাথরুমে আছে, ইয়া বড় বড় করে লেখা। তোদের বাথরুমে আছে? সত্যি করে বল, কার নাম্বার? ফোন দে। আমি দেরি না করে ফোন দিলাম। রিং হওয়ার পর ফোন রিসিভ হলো। কে বলছেন? আমি তো মানুষ, আপনি কে? তুমি কি রাইসা? হ্যাঁ, আমি রাইসা। তুমি কে বলছো? আমি আর দেরি না করে ফোন কেটে দিলাম। তার মানে আমার সব বন্ধুরা রাইসার সাথে সেটিং হয়ে গেছে। আমি রিয়ার দিকে তাকিয়ে দেখি রিয়া মিটমিট করে হাসছে। রাইসার নাম্বার তো সবার কাছে আছে। আছে তো, রাইসা সেঞ্চুরি করবে। তুই হয়তো 90 এর মধ্যে আছিস। তাহলে তুই জেনেও এমন কেন করলি? আসলে ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর বাসা থেকে ফুচকাওয়ালা টাকা দিচ্ছিল না। তাই বলে? হাতের লক্ষ্মীকে পায়ে কিভাবে ঠেলি বলতো? দে, আমার টাকা ফেরত দিয়ে দে। টাকা কি গাছে ধরে যে চাইবি আর দিয়ে দেব? তুই রাইসার নাম্বার চাইছিস, আমি দিয়েছি। তার বদলে আমাকে খাইয়েছিস, ম্যাটার ক্লিয়ার। আমি তোকে অভিশাপ দিলাম, তোর বর টাকলা হবে তোর বাপের মতো। তারপর 2 ম্যাগনেট এক জায়গায় বসবে, আর আমি তা থেকে কৃত্রিম বিদ্যুৎ উৎপাদন করে কোটিপতি হয়ে যাব। তখন তোর ধার শোধ হবে। শকুনের অভিশাপে গরু মরে না, আর আমার বর হবে রাজকুমার। দেখে নিস, তোর মতো হিরো আলম না যে ফু দিলে উড়ে যায়। আমার টাকা কিভাবে আদায় করে নিতে হয় তা আমি জানি। যা, গিয়ে ভিক্ষা কর, প্রচুর টাকা হবে। আমি রাগে গজগজ করতে করতে বাসায় আসলাম। এতগুলো টাকা আমার রসাতলে গেল। তখন রিয়াও আমার পিছু পিছু আসছে, আর আমারে নানান ভাবে রাগান্বিত করার জন্য চেষ্টা করছে। কিরে, আর কারো নাম্বার লাগলে বল। এই দেখ, একদম চুল পাকামো করবি না, এমনিতেই টাকাগুলো চলে গেল। আমি চুল পাকনামা করছি? তুই তো আসলে একটা বদমাশ ছেলে। আমি বদমাইশ? তা তোর বাপের কি? আর আমার থেকে বড় বদমাইশ ছিল তোর বাপ, আর তুই তার মেয়ে। দেখ, আব্বুকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে এমন জায়গায় কিক মারমু যে তোর ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, তোর বাপ তো মহান ব্যক্তি, হাফ গান্ধীজি। হাফ গান্ধীজি মানে কি? হ্যাঁ, গান্ধীজির মাথা ফাঁকা, আর তোর বাপের মাথায় তো কিছু আছে, তাই হাফ গান্ধীজি। তবে অভিশাপ দিলাম, যা আছে সব পড়ে যাবে। আর ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নারকেল, বেল সব তোর বাপের মাথায় এসে পড়বে। বলার সাথে সাথে রিয়া রাস্তায় পাশে পড়ে থাকা একটা চেলাকার তুলে নিয়ে এসে আমার দিকে আমফান ঝড়ের বেগে ছুটে আসলো। আমি সংকেত বুঝতে পেরে বিসমিল্লাহ বলে ছুট দিলাম, এক দৌড় সোজা বাসা পর্যন্ত। সাংঘাতিক ব্যাপার হলো, রিয়াও আমাকে তাড়িয়ে আমার বাসা পর্যন্ত নিয়ে আসছে। বাসার সাইডে এসে লাঠিটা ফেলে দিল, আর কিছু বাংলার ব্যাকরণ বলে বাসায় যেতে লাগলো। তখন আম্মু রিয়াকে দেখতে পেয়ে ভেতরে ডাকলো। আমার পিছু পিছু রিয়াও ভেতরে আসলো। আমি গিয়ে ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করে খেতে লাগলাম।
তখন রিয়া আম্মুর পাশে গিয়ে বলল, আন্টি আপনার সাথে একটা জরুরি কথা বলতে আসলাম। কি কথা রিয়া? আন্টি আপনার ছেলে নষ্ট হয়ে গেছে, যত সব আকাম গোকাম করছে। আটকান আপনার ছেলেকে। আম্মু একদম মিছা কথা করছে ওই মাইয়া, ওরে দূর করে বাসা থেকে বের করে দাও। তুই চুপ থাক। রিয়া কি করেছে বলো? জানেন আপনার ছেলে আজকে আমাকে বলল, এই রিয়া রাইসার নাম্বারটা একটু জোগাড় করে দে। রাইসাটা কে? আমাদের কলেজের সবচেয়ে নষ্ট খারাপ একটা মেয়ে, জানেন আন্টি? ওই মেয়ে একসাথে 10-15টা প্রেম করে আর তাদের সর্বশান্তা করে তারপর তাকে ছেড়ে দেয়। তখন আমি আপনার ছেলেকে বললাম, ওই মেয়ে ভালো না, তোর বাবা মা পছন্দ করে দেবে, তার সাথেই বিয়ে কর। তখন আপনার ছেলে বলল, তুই যা খেতে চাইবি তাই তোকে খাওয়াবো, শুধু রাইসাকে আমার করে দে। আমি দিতে চাইনি, তখন ও আমাকে বিভিন্ন ধরনের লোভ দেখায় আন্টি। আমি তো ভালো মেয়ে, তাই আপনার সাথে বললাম আপনার ছেলেকে আটকান, তা না হলে আপনাদের মান সম্মান সব শেষ করে দেবে। আপনাদের পরিবার থেকে কেউ খারাপ হোক সেটা আমি চাই না। সর্বনাশ, এই মেয়ে যা মিথ্যা কথা বলে, তাদের তো এই মেয়ে অস্কার পাবে। আম্মু আমাকে আজকে মেরে ফেলবে। এত সুন্দর করে আম্মুর কান ভাঙানি দিছে রে আল্লাহ। আচ্ছা আন্টি আমি যাই তাহলে, আসসালামু আলাইকুম। আদনান আমি গেলাম, বাই। রিয়া আগুনে ঘি ঢেলে দিয়ে চলে গেছে। এবার আমার উপর কার্ভ জারি ধার্য করা হবে। ছি ছি ছি, তুই আমাদের বাড়ির ছেলে হয়ে এসব অপকর্ম করে বেড়াচ্ছিস। ভাগ্যিস মেয়েটা আমাকে বললো, তা না হয় আমি তো জানতেই পারতাম না যে আমার ছেলে গোল্লায় যাচ্ছে। আমার ভাবতে অবাক লাগছে, তুই আজে বাজে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিস। রিয়াকে দেখে শিখতে পারিস না ভদ্র কাকে বলে? ওর মতো নম্র ভদ্র হয়ে থাকতে পারিস না? আম্মু আমাকে বিশ্বাস করো, ওসব কিছু না, সব বানিয়ে বানিয়ে বলেছে। তোর উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। তুই যা কাজ কাম করছিস। শোন আদনান, তোকে শেষবারের মতো সতর্ক করছি, আর যদি কখনো শুনি তুই উল্টাপাল্টা কোনো কিছু করেছিস, তাহলে আমি তোকে বাসা থেকে বের করে দেব। আম্মু আমি তোমার ছেলে। দুষ্টু বলদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আম্মু তুমি একটা বাহিরের মেয়ের কথা শুনে নিজের ছেলেকে বলদ বলতে পারলে? ডায়লগ বন্ধ করে যা গিয়ে পড়তে বস। আমিও নিজের রুমে চলে আসলাম। টাকুর মেয়ে, আমার সুযোগ আসুক, তখন কিভাবে সুযোগের সৎ ব্যবহার করতে হয় শিখিয়ে দেব। আমাকে বকা খাওয়ানোর মজা হারে হারে বুঝিয়ে দেব। আমি জিন্স প্যান্ট রেখে একটা লুঙ্গি পরে খাটে এসে বসলাম। তখন টুং করে একটা মেসেজ আসলো। তখন ফোনটা নিয়ে দেখি হোদল কুতকুতের বাচ্চা মেসেজ দিছে। কিরে কেমন দিলাম? আমার আব্বুকে উল্টা পাল্টা কথা বলা। শালা হোদল কুতকুতের বাচ্চা, আমার সময় আসুক, মনে রাখিস এক মাঘে শীত যায় না। তুই আমার উষ্টা করিস হতচ্ছাড়া। আমি রাগে রাগে ফোনটা বন্ধ করে রাখলাম, তা না হলে আমাকে নিয়ে নানান ভাবে টিজ করত। আমার একবার সুযোগ আসুক, কি আর করার। রিয়ার উপর কিভাবে প্রতিশোধ নেব তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গলায় একটা মালার মতো। ভালো করে খেয়াল করে দেখি আমার গলায় এটা মালা না, আমার লুঙ্গি। তাড়াতাড়ি ঠিক করে নিয়ে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম। আম্মু খেতে দাও। বসো দিচ্ছি। আম্মু খাবার দিল। আমি খেয়ে দিয়ে কলেজে যেতে লাগলাম রিয়াকে ডাকতে, রিয়ার বাসায়। কেমন আছেন আপু? রিয়া কই, কলেজ যাবে না? রিয়া আর কলেজ? তাও আবার আজকে? কেন, কি হয়েছে? ওর পেটের একটু প্রবলেম দেখা দিয়েছে। হা হা হা, আমার তো মনে মনে ঈদ হচ্ছে। সকাল থেকে অন্তত কম করে 15 থেকে 20 বার হয়ে সারা। ইস, যদি রুমে থাকতাম তাহলে গলা থেকে লুঙ্গি নিয়ে লুঙ্গি ড্যান্স দিতাম। থাকে বাসায় গিয়ে দেব। তখন দেখি রিয়া পেটে হাত দিয়ে আস্তে আস্তে বাহিরে আসলো। চেহারা খান দেখাবার মতো হয়েছে। রিয়া এখন কি অবস্থা? আপু আর মনে হয় বাঁচবো না, খুব ক্লান্ত হয়ে গেছি। একটু বিশ্রাম নিয়ে নাও, ওষুধের অ্যাকশন কাজ করলে কমে যাবে। আমি চাই আমিও একটু আগুনে ঘি দেই। হবেই তো, এটাই তো স্বাভাবিক। আমার কথা শুনলে কি আর হলো? আর আমি যদি বুঝতে পারতাম এটা করবে, তাহলে আর দিতাম না টাকা। কিসের টাকা? কেন, রিয়া কিছু বলে নাই?
কই কি হয়েছে আমাকে খুলে তো বলো। হয়েছে কি আন্টি, আমি গতকাল আমাদের বন্ধু লাইব্রেরিতে বসে বসে বই পড়ছি, তখন রিয়া আসলো, এসে আমার পাশে বসলো, এসে বলল, আদনান আমাকে কিছু টাকা দিবি? আমি বললাম, টাকা কি করবি? তখন রিয়া বলল, ও একটা উপন্যাস কিনবে, যখন বই কিনবে তাই আমি দ্বিধা না করে 300 টাকা দিলাম, দিয়ে বই পড়া মনোযোগ দিলাম। পড়া শেষে দেখি রিয়া লাইব্রেরিতে নেই। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে গিয়ে দেখি রিয়া ফুচকার দোকানে। ফুচকা? কি ফুচকার দোকানে? ওখানে কি করছে? হয়েছে কি আন্টি, রিয়া ফুচকার দোকানে বসে বসে ফুচকা খাচ্ছিল। আমি গিয়ে দেখি খাওয়া শেষ, আমাকে বলে খাবি, তারপর বিল পরিশোধ করে চলে যাচ্ছে। তখন মামার কাছে জিজ্ঞেস করে জানতে পারি রিয়া 1 প্লেট না, 2 প্লেট না, পুরো 6 প্লেট ফুচকা খেয়েছে। এত ফুচকা খেতে তো পেটের জায়গা থাকবে না। রিয়া তোমাকে কতবার বলেছে ফুচকা খাবে না, তাও তুমি ধোকা দিয়ে টাকা নিয়ে এতগুলো? আম্মু, ওই স্যামরা মিশা কথা বলছে। হ্যাঁ, আপনার মিথ্যে বলেছে আর তুমি সত্যি বলেছ। তাহলে তোমার পেটের সমস্যা কিসের জন্য? তুমি এত মিথ্যে কথা কেন বলো? আদনানের থেকেও তো শিখতে পারো। কিন্তু রিয়া কথা না বলে সোজা চলে গেল প্রকৃতির ডাকে। আমার টাকা দিয়ে খেয়েছে, অভিশাপ তো লেগে গেছে। খাও ফুচকা খাও, আকাশ ভরা তারা, রিয়ার অবস্থা সারা। রিয়া তো ফুচকা খায় কেন? ওরে ফুচকাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিন। আচ্ছা চলো, আমি কলেজে যাব। চলুন আপু। আমি আর জান্নাত আপু একসাথে কলেজ যেতে লাগলাম। জান্নাত আপুর সাথে আমার অনেক গভীর বন্ধুত্ব। আপু আমাকে খুব বিশ্বাস স্নেহ করেন, তেমনি আমিও আপুকে খুব সম্মান আর বিশ্বাস করি। আচ্ছা আদনান, রিয়া কি সত্যি 6 প্লেট ফুচকা খেয়েছে? না আপু, 5 প্লেট ফুচকা আর একটা আইসক্রিম ভ্যানিলা। তা তুমি এত কিছু কেন খাওয়ালে? আসলে আপু সত্যি ঘটনা বললাম। সত্যি তোমরা দুইজন কখনোই শুধরাবে না। তবে রিয়ার অবস্থা সত্যি দেখবার মতো, কেঁদে ফেলছে। আমাকেও কালকে নাজেহাল করে দিছে। আমরা গল্প করতে করতে কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে নিজের ক্লাসে বসলাম। মোটামুটি ভালোভাবে কলেজ শেষ করলাম। এবার বাসায় যাচ্ছি, তখন দেখি রাস্তায় জান্নাত আপু দাঁড়িয়ে আছে। আদনান চলো বাসায় যাই একসাথে। চলুন। আপু আর আমি দুজন একসাথে গল্প করতে করতে বাসায় যাচ্ছি। আমাদের বাসায় চলে এসেছে। আমি বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে হালকা বিশ্রাম নিলাম। রিয়া তো অসুস্থ ছিল, যাই গিয়ে দেখে আসি তার ডাউনলোডের ঝামেলা কমলো কিনা। বাসা থেকে বের হয়ে সোজা রিয়াদের বাসায় গেলাম। আন্টির কাছ থেকে শুনলাম রিয়া উপরে আছে। আমি সোজা উপরে গেলাম। আন্টি আমাকে খুব বিশ্বাস করেন, নিজের ছেলে মনে করেন আমাকে, সেই জন্য তার বাসায়ও আমি নিজের বাসা মনে করে চলি, আর সেই বিশ্বাস ধরে রাখবার চেষ্টা করি। রিয়ার রুমে গিয়ে দেখি বেচারা খাটের উপর চিত হয়ে বসে আছে, মুখখানা দেখবার মতো হয়েছে। যাই একটু রাগিয়ে দেই। আমি গিয়ে রিয়ার সামনে নাগিন ড্যান্স, লুঙ্গি ড্যান্স, বাংলা ড্যান্স দিতে লাগলাম। ও বলে বলে আমার টাকা মেরে দিয়েছিস শখ করে, এখন কেমন লাগছে? তা তো ডাউনলোড বন্ধ হয়ে গেছে নাকি? মজা করছিস? তোর যখন হবে তখন বুঝবি, আর আমিও মজা করব। আচ্ছা চল, আজকে তোকে ফুচকা খাওয়াবো। এই চল ফুচকা খেতে আসি। হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারে। হাতি তবে বাচ্চা, সমান বাচ্চা হাতি। তো কি যেন বলছিলি? আমার শায়েস্তা করবি? কর, আমার আম্মুর কাছে নালিশ কর। আমাকে হেব্বি ক্যালারি দিছে। তোর ব্যবস্থা আমি নেব। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিস? তা গোসল করেছিস তো? উত্তর বাচ্চা দূর হ। আমি মরছি নিজের জ্বালায়, আর এখানে এসে চুল পাকনামো করছে। আমার সাথে পাঙ্গা নিবি তো এটাই হবে। তুই যাবি এখান থেকে? তোর পাশে বেশিক্ষণ থাকলে আমার গোসল করতে হবে। আমি যাচ্ছি বলেই দৌড় দিলাম। রুমের বাহিরে এসে দেখি জান্নাত আপু। ওর পেছনে আর লেগো না, ওই এমনিতেই আত্মরা হয়ে গেছে। ওষুধ খাইছে আর এখন তো বেশ ভালো। সকাল থেকে যা হয়েছে, 2-1 দিন এমনিতেই অসুস্থ হয়ে যাবে। 5 প্লেট ফুচকা খেতে আর কি হবে, গরুর মতো খেয়েছে। তো কই যাও এখন? বাসায় যাব। আমি বাসায় আসলাম। এসে খানিকক্ষণ আব্বু আম্মুর সাথে গল্প করলাম। তখন দেখি আন্টি আসলো আমাদের বাসায়। কি ব্যাপার ভাবি, হঠাৎ সন্ধ্যাবেলাতে? আপনাদের নিমন্ত্রণ করতে আসছি। কখন আর কিসের জন্য?
আসলে জান্নাতের আব্বুর প্রমোশন হয়েছে, তাই বাসায় ছোট্ট করে একটা পার্টি দিয়েছি। আর কি একটা গুড নিউজ আছে, তাই ভাবলাম আমাদের আনন্দে আপনাদের ইনভাইট দিই, তাহলে আরো মজা হবে। হ্যাঁ, খুব ভালো তো। চলো তাহলে। ঠিক আছে, চলুন। আমি, আব্বু আম্মু সবাই গেলাম রিয়াদের বাসায়। এটা স্বাভাবিক একটা বিষয়, কারণ বাসায় কোনো অনুষ্ঠান হলে দুই পরিবার একসাথে মজা করা হয়। আমরা রিয়াদের বাসায় গেলাম, তখন জান্নাত বলল, সবাই উপরে এসো, সবকিছু উপরে। আমরা সবাই উপরে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আর রিয়া ছাদ পরিষ্কার করছে। আঙ্কেল, আপনার এত বড় বাসা থাকতে ছাদে কিসের জন্য? আহা আদনান, তুমি বোঝো না, রুমের মধ্যে মাত্র 60% অক্সিজেন থাকে আর ছাদে থাকে 80%, সেজন্য ছাদে থাকা ভালো। আঙ্কেল, আইসিইউতে কিন্তু 100% অক্সিজেন থাকে। কথাটা বলার সাথে সাথে সবাই আমার দিকে তাকিয়ে পড়ল, আর রিয়া তো দৌড়ে এসে আমাকে মারতে যাচ্ছিল। তাড়াতাড়ি জান্নাত আটকে দিল। তোরে কিন্তু মেরে ছাদ থেকে ফেলে দিব। কি হচ্ছে রিয়া? জানো আপু, এই ছেলে আমাকে উল্টাপাল্টা কথা বলে, তোমার টাকা নিয়ে নানান মন্তব্য করে। আঙ্কেল, রিয়া মিথ্যা কথা বলছে। আমি আপনাকে এত সম্মান করি আর আপনার নামে এসব মন্তব্য? ইম্পসিবল। আপনাকে আমি আমার বাবার মতো সম্মান করি। এই, একদম মিথ্যা কথা বলবি না। তুই বলিস নাই আব্বু নারকেল গাছের তলা দিয়ে যাওয়ার সময় আব্বুর মাথায় নারকেল পড়বে? আরে বোকা, আমি বলেছিলাম এই রাস্তায় থাকা নারকেলগুলো ফেলে দিতে হবে, তা না হলে আঙ্কেল সকালে মর্নিং ওয়াক করবার সময় যদি তার মাথায় নারকেল পড়ে। আমি আপনার ভালো করতে চাইছি, ঠিক আছে? আমি আর আপনার কোনো সাহায্য করব না। যদি আপনার মেয়ে রাগ হয়। না না, তুমি তোমার কাজ করে যাবে, তাতে যে যাই বলে বলুক, কিছু মনে করবে না। মনে রাখবে, তুমি উপরে উঠতে যাবে, তখনই কিছু মানুষ তোমাকে টেনে নিচে নামাবে। আপু, ও আমাকে ঠাকুর মেয়ে বলে কেন? আঙ্কেল, আমি কোনোদিন এসব বলি নাই। আপনি তো আমার কাছে কত গুরুজন। আপনার মতো নিষ্ঠাবান ব্যক্তিকে ছি 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 ছি, আমি কিভাবে ওসব বলবো? বাদ দাও, আব্বুরা কখনোই শুধরাবে না, খেতে দাও। এ আবুল, বেশি খাবি না যেন। এই টাকুর মেয়ে তোর মতো রাক্ষসে না। সর্বনাশ, মুখ ফসকে কি বললাম? আঙ্কেল আমার দিকে ফেল ফেল করে দেখছে। হা হা হা। আঙ্কেল, আসলে মুখ ফসকে কি যে কি হয়ে গেছে বুঝতে পারিনি। আব্বু, এদিকে এসো। আমরা সবাই ছাদে বসে খেতে লাগলাম। তখন আঙ্কেল বলল, খুব তাড়াতাড়ি অনেক বড় করে একটা অনুষ্ঠান হবে আমার বাসায়। কিসের অনুষ্ঠান? আমার বড় মেয়ের বিয়ে, আমার অফিসের বসের ছেলের সাথে। কংগ্রাচুলেশনস জান্নাত আপু। সবাই খুব মজা করছে, কিন্তু জান্নাত আপুর মুখ শুকিয়ে গেছে। হয়তো বাবা মাকে ছেড়ে যেতে হবে সেই জন্য। রিয়া তো আনন্দে জান্নাত আপুর গলা জড়িয়ে ধরলো। আরো একটা গুড নিউজ আসছে, কালকে আমার বস আসছে জান্নাতকে দেখতে, সেজন্য আজকের এই পার্টি। আদনান, তুমি সবকিছু দেখো ভালো করে, তোমার উপর কিন্তু দায়িত্ব থাকবে, আমার ছেলের দায়িত্ব কিন্তু তোমার। কিছু চিন্তা করেন না, আমি সবকিছু সামনে নেব। আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় আসতে যাব। আব্বু আম্মু আগে চলে এসেছে। তখন জান্নাত আপু আমাকে বসতে বলল। সবাই ছাদে থেকে চলে গেছে। আপু, কিছু বলবেন কি? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। কি বলবেন বলুন আপু, আপনি নির্ভয় বলুন। তখন রিয়া আবার ছাদে আসলো। আপু, নিচে চলো। আর এই স্যামরা যা, বাসায় যা, রাত হয়ে গেছে। এই, তোর বাসায় থাকতে আমার বয়ে গেছে। বাসা তো নয় কবুতরের খোপ। দেখ, তোর সাথে ঝগড়া করতে চাইছি না। আচ্ছা, তোর মতো পেঁচার সাথে আবার ঝগড়া? দেখ, রেগে যাচ্ছি কিন্তু। এই সরসর, বাসায় যাব। এই বলে রিয়াকে ইচ্ছে করে ঠেলা দিয়ে বাসার দিকে আসলাম। এসে রুমে বসে আছি। রিয়ার জন্য জান্নাত আপুর কথা শুনতে পারি নাই, সেজন্য আপুকে টেক্সট করলাম। আপু, কি কথা এবার বলুন। সরাসরি বলবো, ফোনে বা টেক্সট করে বলা সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কিছু কথা কি? হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা। ঠিক আছে। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে বাহিরে এসে জানতে পারলাম পাত্রপক্ষ 2 সপ্তাহ পর আসবে। আঙ্কেলের বস
ব্যবসার জন্য মালয়েশিয়া গেছে। আমি রিয়াদের বাসায় গেলাম, তখন জান্নাত আপু এসে আমার পাশে বসলো। আপু কি কথা? কিছু না, পরে বলবো, এখন শুনতে হবে না। ঠিক আছে। যাও গুছিয়ে সুরিয়া, কলেজ যাবে। আমি বাসায় এসে গুছিয়ে কলেজে যাব, রাস্তায় এসে দেখি রিয়াও কলেজে যাচ্ছে। ওই টাকুর মেয়ে, তুই কলেজ কেন যাচ্ছিস? কাল রাতের বাসনগুলো তো পরিষ্কার করতে পারিস। তুই গিয়ে পরিষ্কার করে দে। বেশি তেরাঘেরা করিস না, না হলে আঙ্কেলকে বলে তোরও কিন্তু উইকেট ফেলে দিব জান্নাত আপুর সাথে। জানিস, আপুর বিয়ে হয়ে গেলে একা হয়ে যাব, আপুকে ছাড়া থাকতে কষ্ট হবে। এক কাজ করলে আপুর সাথে থাকতে পারিস। কি কাজ? শুনেছি তোর হবুদুল্লাহ ভাই বেশ ধনী, তুই ওদের বাসায় থালা বাসন পরিষ্কার করতে পারিস, তাহলে আপুর সাথে থাকতে পারতিস। আর ওখান থেকে কোনো তোর কোয়ালিটি দারোয়ান বা ড্রাইভারকে বিয়ে করে হ্যাপি ফ্যামিলি, আর বাসায় এসে মাঝে মধ্যে আমাদের থালা বাসন পরিষ্কার করে দিবি। সবসময় মজা করিস। জানিস কত বছর পর কালকে রান্না করেছি, এটা ভেবে যে আপুর বিয়ে হয়ে গেলে কিভাবে থাকবো, আর তুই মজা ভেবে উড়িয়ে দিচ্ছিস। এই শোন, প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু দেখ প্রত্যেকটা মেয়েকে তার বাসা থেকে ছেড়ে চলে যেতে হয়। কোথায় তার শ্বশুর বাড়ি সেখানে কাউকে চেনে না, কিন্তু তারাই সব থেকে আপন হয়। আপন মানুষকে ছেড়ে থাকতে হয়, এটাই তো নিয়তি। তো মন খারাপ করে কি কোনো লাভ আছে? আপুর বিয়ে হলে আপু অন্যের বউ হয়ে যাবে। এই তোর আপু তো হারিয়ে যাচ্ছে না, বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে? যখন ইচ্ছা কথা বলতে পারছিস, যখন ইচ্ছে দেখতে পারছিস, কষ্ট না পেয়ে এনজয় কর। ঠিক বলেছিস। তাহলে একটা ভালো মেয়ে খুঁজে দে, একটু প্রেম করি। পারলে খুঁজে নে, তোর মতো ইঁদুরকে কে ভালোবাসবে? এভাবে গল্প করতে করতে কলেজে যাচ্ছি, তখন কলেজের গেটের কাছে দেখি শাহিন দাঁড়িয়ে আছে। শাহিন মেয়েখোর একটা ছেলে, মেয়েদের নিয়ে খেলা করে। আমাদের আসতে দেখে শাহিন এগিয়ে আসলো। রিয়া, আমাকে আর কত ঘোরাবে? আমার যত ইচ্ছে আছে। আমি সারা জীবন তোমার পিছু পড়ে থাকবো? তাই নাকি? কিন্তু এখন যে আমার সামনে আছো। তখন শাহিন একটা গোলাপ হাতে নিয়ে রিয়ার সামনে প্রেম নিবেদন করলো। রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। এই ঘটনাটি দেখে আমার রক্ত গরম হয়ে গেছে। আমার বেস্ট ফ্রেন্ড রিলেশন করবে, তাও এমন একটা বাজে ছেলের সাথে? আমি তা হতে দেব না। আমি গিয়ে রিয়ার পাশে দাঁড়ালাম। এই, ওই ছেলেকে তুই কিছু বললি না কেন? কেন, কি বলবো? আর এই দু একবার প্রপোজ করুক, তখন হ্যাঁ বলে দিব। তুই ওর সাথে রিলেশন করবি? হ্যাঁ, ছেলেটা খারাপ কিসে? কত স্মার্ট, কত সুন্দর করে প্রপোজ করলো, দেখলি না? রিয়া, ও একটা খারাপ ছেলে। ও অনেক মেয়েদের সাথেই প্রেম করে, তারপর তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারপর তাদের ছেড়ে দেয়। চুপ, ওর নামে একটা বাজে কথা বলবি না। আমি ওই ছেলের সাথে প্রেম করব। ওই ছেলের সাথে আর যেন কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মাথায় রাখিস। বলেই হনহন করে কলেজে চলে আসলাম। কি অবস্থা দেখে এমন একটা ছেলে পছন্দ করলো রিয়া। কলেজ শেষ করে বন্ধুদের সাথে বাসায় যাচ্ছি, তখন দেখি শাহিনের সাথে কথা বলতে বলতে বাসায় যাচ্ছে। প্রচুর রাগ হলো। আমি নিষেধ করা সত্ত্বেও শাহিনের সাথে কথা বলছে। আমি সোজা ওদের সামনে গেলাম। এই রিয়া, তোকে বলেছি না ওর সাথে যেন না দেখি, তা তুই আবার ওর সাথে কথা বলছিস? এই, ও আমার সাথে কথা বলছে, তাতে তোর এত চুলকায় কেন? এই, আমি তোর সাথে কথা বলছি না, তুই মাঝখান থেকে কথা বলিস কেন? এই রিয়া, চল বাসায় চল। তুই যা, আমি একটু পরে আসছি। না, এখনই চল আমার সাথে, আর এই ছেলের সাথে যেন না দেখি। বললাম তো তুই যা, আমি পরে আসছি। ঠিক আছে, তাহলে এই ছেলেকে চলে যেতে বল, আর এর সাথে আর কখনো যেন কথা বলতে না দেখি। কিন্তু রিয়া আমার কথার উল্টোটাই করলো, ও শাহিনের হাত ধরলো। আই লাভ ইউ শাহিন। আমার সহ্য হলো না, ঠাস করে কষিয়ে রিয়ার গালে একটা থাপ্পড় দিলাম। শাহিন আমার দিকে এগিয়ে আসলো, আমার পেছনে আমার বন্ধুদের দেখে পিছিয়ে গেল। রিয়াও কিছু বলতে পারছে না। আমি ওর হাত ধরে টেনে বাসার দিকে নিয়ে আসলাম, ওর বাসা পর্যন্ত নিয়ে গেলাম। বাসায় মুখে রেখে বললাম, যা বাসায় যা। আমি আমার বাসায় এসে ফ্রেশ হয়ে গোসল করে খেয়ে দিয়ে রুমে বসে আছি।
রিয়াকে থাপ্পড় দিলাম। যাই হোক, ভুল করলে তো দিতেই হবে, সরি বলতে হবে। আবার সরি না বললে তো আমাকে ঝাঁঝাই করে দেবে, তা না হলে আমার পকেট ফাঁকা করে দেবে। বিকালে বাসার বাইরে আসলাম, কিছু ভালো লাগে না, যাই গিয়ে রিয়ার সাথে দেখা করে আসি। সোজা চলে গেলাম রিয়াদের বাসায়। গিয়ে জানতে পারি রিয়া নাকি বাইরে গেছে। রিয়া তো বাইরে গেলে আমাকে ডাকে, কিন্তু আজকে তার ব্যতিক্রম। আমি মার্কেটের দিকে গেলাম, কিন্তু একতা রেস্টুরেন্টের দিকে নজর গেল। রিয়া রেস্টুরেন্টের মধ্যে। আমি সোজা রিয়ার দিকে গেলাম, গিয়ে দেখি শাহিনের সাথে বসে আছে। দেখেই মেজাজ গরম হয়ে গেছে। এই তোকে বলেছি না যে ওই ছেলের সাথে তোকে যেন এরপর না দেখি, তবু তুই ওই ছেলের সাথে বসে আছিস, সাহস খুব বেশি হয়ে গেছে। এই, আমার গার্লফ্রেন্ড আমার সামনে বসে আছে, তাতে তোর সমস্যা কি? আমি তোর সাথে কথা বলছি না। তুই এখানে আসলি কেন? তোরে সরি বলতে। আদিক্ষেতা দেখাতে হবে না, বাসায় চল। এই বলে আমি রিয়ার হাত ধরে টেনে নিয়ে আসতে গেলাম, কিন্তু শাহিন আমাকে আটকালো। রাগ কন্ট্রোল করতে না পেরে শাহিনকে এক ধাক্কা দিলাম। বেচারা টাল সামলাতে না পেরে চেয়ারের উপর গিয়ে পড়লো, আর রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শাহিনকে তুললো। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিস? দেখ, ওই ছেলে ভালো না। ভালো না খারাপ তাতে তোর কি? তোর এত সমস্যা কি? আমি শাহিনকে ভালোবাসি, তাতে তোর সমস্যা কি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই কোনো ভুল করলে শোধরানোর দায়িত্ব তো আমার। নিকুচি করি তোর। বন্ধু বন্ধুর মতো থাক, আমার পার্সোনাল লাইফে নাক গলানোর কোনো দরকার নেই। মাই লাইফ মাই অ্যাটিটিউড। তাহলে আমি কেউ না? না, তুই আমার কেউ না, তুই আমার শত্রু। কারণ তুই আমার বয়ফ্রেন্ডকে আঘাত করেছিস। আমি যেন তোকে আর আমাদের মাঝে না দেখি, আর আমার সাথে কথা বলবি না কোনো বিষয়ে। ঠিক আছে। আমি শাহিনের হাত ধরে, ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দিস, হ্যাপি রিলেশনশিপ। আমি ওদের কাছে ক্ষমা চেয়ে বাসার দিকে আসলাম। আমারই তো ভুল, রিয়ার ভালো বন্ধু ভাবা আর তার পার্সোনাল লাইফে নাক গলানোর উচিত হয়নি। ঠিক আছে, ভুল ধরিয়ে দিল, আর হবে না। নাইবা গেলাম তাদের মাঝে। এই জন্যই বলে কারোর ভালো করতে নেই, যে যার মতো থাকুক। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে, আর হয়তো থাকবে না রিয়া নামের কোনো প্যারা। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কারোর ইগনোর সহ্য করতে পারি না। ওর সাথে কথা না বললে, ওর সামনে না গেলে মনে হয় আমার দিন পার হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে সন্ধ্যায় হালকা নাস্তা করে বই আর মোবাইল নিয়ে পড়তে বসলাম। খানিকক্ষণ ইংরেজি পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। দিব্যি একটা ঘুম দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে রাস্তা থেকে ঘোরাফেরা করে কলেজে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। ব্যাগ নিয়ে কলেজে যেতে লাগলাম। প্রতিদিন রিয়াকে ডেকে নিয়ে ওর সাথে কলেজে যাই, আর আজ তার ব্যতিক্রম। কলেজে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডার টপিক ছিল শাওন একটা মেয়েকে পটিয়েছে ফেসবুকে। তবে দুঃখজনক ব্যাপার হলো সেই মেয়েটা অর্ধেক মেয়ে আর অর্ধেক ছেলে, তবে সুন্দরী। আর আমরা তাই নিয়ে শাওনকে পস্তাচ্ছি। বেশ আড্ডা দিচ্ছি, তখন পেছনে কেউ হাত রাখলো। তাকিয়ে দেখি রিয়া। শয়তান, আমাকে ডাকিস নাই কেন? তোর জন্য বসে আছি, কত লেট হয়ে গেছে। আমি ওর কথায় কর্ণপাত না করে নিজের কাজ করে যাচ্ছি। রিয়া আবার বলল, কথা বলবি না? ঠিক আছে, তোর হেটাম সহ্য করার কোনো ইচ্ছে নেই। কথা না বললে কি হয়? কথাগুলো বলে আমার পিঠে কিল দিয়ে ও চলে গেল। রাগ হলেও কিছু বলতে পারলাম না। কলেজে গিয়ে ক্লাস করতে লাগলাম। রিয়া কলেজের ফাঁকে দেখি শাহিনের সাথে চোখাচোখি করছে। আমার কি পস্তাবে? সে ওর জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমি চুপচাপ ক্লাস করে কলেজ ছুটির পর বাসায় আসছি। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে পেছন থেকে কেউ ঢিল মারলো। মেজাজ গরম হয়ে গেছে। আমি একটা আদলা ইট তুলে পেছনে ফিরলাম। তাকিয়ে দেখি রিয়া। ওই কুত্তা, বাসায় আসছি তা ডাকলি না কেন? একা একা যেতে হচ্ছে। জবাব না দিয়ে ইট ফেলে দিয়ে আবার হাঁটতে লাগলাম। এবার এসে আমার জামা টেনে ধরলো, কান থেকে হেডফোন নিয়ে নিল। এই তোর সমস্যা কি? আমি কি আর তোদের মাঝখানে গিয়ে ঝামেলা করছি? তুই কেন আমাকে বিরক্ত করছিস? আমি বিরক্ত করছি সেটা তুই আবার রিপিট করে বলছিস? সর, আর আমার হেডফোন দিয়ে দে। আমি এই বলে ওর হাত থেকে ইয়ারফোন নিয়ে নিলাম। নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এবার রিয়া দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো।
এই, তোর সমস্যা কি বলতো? বারবার রাস্তা আটকাচ্ছিস কেন? তুই আমার সাথে মেজাজ নিয়ে কথা বলছিস। নিতে তো বাধ্য করছিস। আমাকে বিরক্ত করিস না, তাহলে আমি মেজাজ নেব না। তুই কালকের কথাগুলো সিরিয়াসলি নিয়েছিস? তোর কথা শেষ হলে যেতে পারিস। আমার সাথে ঠিকভাবে কথা বলবি না? কেন, আমার ব্যবহার দেখে বুঝতে পারছিস না? ঠিক আছে, বলা লাগবে না। কে তুই যে তোর সাথে শেডে শেডে করে কথা বলতে হবে? তোর মতো অনেক আছে। কালকে যে কথাগুলো মজা করে বলেছিলাম সেগুলো সিরিয়াসলি বলছি। আর কোনো দিনের জন্য কথা বলবি না আমার সাথে। তোর মতো পোলার মেজাজ সহ্য করার টাইম রিয়ার নেই। রিয়া মুখ পেঁচিয়ে হনহন করে চলে গেল। যে বন্ধুত্বের মর্যাদা দিতে জানে না তার সাথে বন্ধুত্ব করা ভুল। আমিও বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম। বিকেলে সাইকেলটা বের করে রাস্তার দিকে আসলাম। আজ কতদিন পর সাইকেল বের করলাম, বেশ ভালো লাগছে সাইকেল চালাতে। আমি গিয়ে সাইকেলটা সাইডে রেখে কফি শপে গিয়ে বসলাম। রাইসা এখানে কি করছে? খানিক পর রাইসা আমাকে দেখতে পেয়ে আমার দিকে চলে আসলো। জানি না কি পেঁচাল বাঁধায়, আল্লাহ ভরসা। আমার সামনে এসে, আদনান, আমি চেয়ারে বসবো? ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ বসো। কিছু বলবে? শুনবে কথাগুলো? বলো শুনি। অনেক অনেক ভুল করেছি। আসলে বাবার ভালোবাসা বেশি হয়ে গেছিল, বুঝতে পারিনি কোনটা ভুল আর কোনটা সঠিক। অনেক ছেলে জীবন নষ্ট করে দিয়েছি, সাথে আমার জীবন। কিন্তু এখন আমি এই জীবন থেকে বের হতে চাই। সে তো খুব ভালো কথা। আমি আর 10টা মেয়ের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চাই, কিন্তু আমাকে সবাই এখন খারাপ ভাবে। আর ভালো হওয়ার জন্য একজনকে দরকার হয়। তাই বলছি কি, তুমি আমার পাশে থাকবে একজন ভালো বন্ধু হিসেবে? আসলে তুমি যে চিন্তা করেছো তা বেশ সুন্দর। আর চিন্তা করো না, তোমার সব ধরনের সহযোগিতা আমি করব। আমার দ্বারা যদি কেউ ভালো হতে পারে তাহলে তো সেটা গর্বের বিষয়। আমাকে ভালো বন্ধু ভেবো আর বন্ধুত্বের মর্যাদা রক্ষা করো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ থেকে আমরা বন্ধু? হ্যাঁ, কিন্তু তোমার সাথে যে রিয়াকে দেখছি না। ওর প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার এর দরকার নেই। কোনো ঝামেলা হয়েছে? দূর বাদ দাও। আর তুমি কফি অর্ডার দাও, বিকেলে কফি খেতে হেব্বি লাগে। কফি অর্ডার দেওয়ার পর কফি দিল। আমি চেয়ার থেকে উঠে উদ্যানের সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছি। রাইসা আমার পাশে এসে দাঁড়ালো। তখন দেখি রিয়া আর ওর বয়ফ্রেন্ড কফি শপে আসলো। রিয়া আমাকে দেখে চোখ ডাগর ডাগর করে তাকালো। আমি দেখেও না দেখার ভান করে রাইসার কথা মনোযোগ দিয়ে শুনছি। রিয়া শাহিনের সাথে গেলেও সম্পূর্ণ নজর আমাদের দিকে। আমি আর রাইসা গল্প করে বাসায় আসছি। বাসার সামনে এসে গেটের পাশে কামরাঙ্গা গাছ থেকে কামরাঙ্গা পাড়ছি। রিয়াও দেখি বাসায় আসছে। ও ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে। আর যদি ঝগড়া না হতো তাহলে ও দৌড়ে এসে আমার থেকে সব কামরাঙ্গা ছিনিয়ে নিত, প্লাস আমাকে কথা শোনাতো। আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে বাসায় চলে গেল। আমিও কামরাঙ্গা খেতে খেতে বাসায় ঢুকলাম। বাসায় এসে দেখি জান্নাত আপু বসে আছে। কেমন আছেন আপু? ভালো আছি। কোথায় গেছিলে? এই তো আমি বাহিরের দিকে ঘুরতে গেছিলাম। তো আন্টির কাছে এসেছি পিঠা বানানো শিখতে। হ্যাঁ শিখে নিন, বিয়ের পর তো বানাতে হবে। হ্যাঁ, তো রিয়া আসলো না তোমার সাথে? না আসে নাই। আপু আপনি বসেন, আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে এসে আপুর সাথে গল্প করছি। একটু পর আম্মু পিঠা বানাবে। খানিক পর আন্টি আর রিয়া আসলো আমাদের বাসায়। রিয়া হয়তো আসতে চাইছিল না, কিন্তু আন্টি জোর করে নিয়ে এসেছে। রিয়া আসতেই আমি রুমে গিয়ে বসলাম। টিভি ছেড়ে দিয়ে বাদশার গান শুনছি আর আম্মুরা পিঠা তৈরি করছে। গান শুনতে শুনতে 8টা বেজে গেছে। তখন জান্নাত আপু ডাকলো। আমি বাহিরে গেলাম। খেয়ে দেখো তো পিঠা কেমন হয়েছে। কই দেন। আচ্ছা দিচ্ছি। এই রিয়া, পিঠা নিয়ে আয়। রিয়া যেই পিঠা নিয়ে আসলো আমি চলে যেতে লাগলাম রুমে। খাবে না? আমি এসে খাচ্ছি, একটু দরকার আছে রুমে। ওর হাত থেকে কিসের জন্য পিঠা খাবো? আবার রুমে বসে টিভি অন করলাম। দেখি রজনীকান্তের রোবট ছবি হচ্ছে। দেখা শুরু করে দিলাম। এই নিয়ে যে কতবার দেখছি তার কোনো হিসাব নেই। একভাবে রোবট দেখতে থাকলাম। সত্যি মেয়েরা খুব হিংস্র। ঐশ্বরিয়া রায়ের একটা চুম্মায় রোবটের মধ্যে ফিলিংস নিয়ে আসলো। এই আদনান খাবে না? আপু রোবট ছবি হচ্ছে, রেখে যান, তা না হলে এখানে দিয়ে যান।
আচ্ছা তুমি রোবট দেখো, আমরা গেলাম। কথাটা শোনার সাথে সাথে চলে গেলাম পিঠা খেতে। পিঠার কথা শুনেই জিভে জল আসে। শুধু ইগোর কারণে লোভ সামলেছিলাম, গিয়েই হামলে পড়লাম পিঠার উপর। পেট পুড়ে খেলাম। রাতে আর ভাত খাওয়া লাগলো না। এভাবে আজ 4 দিন পার হয়ে গেছে। রিয়ার সাথে কথা বলি নাই। রিয়া ফ্যাল ফ্যাল করে দেখলেও সামনে আসে নাই বা কথা বলে নাই। আর এদিকে রাইসার সাথেও বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে। আজকাল শাহিনকে দেখছি না কলেজে। একদিন রাইসা আর আমি বসে আম গাছের নিচে। আমি দুষ্টামি করে রাইসার চুলগুলো এলোমেলো করে দিলাম। কোথা থেকে যেন রিয়া ছুটে এসে আমার সামনে দাঁড়ালো। খুব তো প্রেম করা হচ্ছে দেখি। তাতে তোর এত ফাটছে কেন? আমি প্রেম করি আর যাই করি, তোর তাতে নাক গলানোর কোনো দরকার নেই। আমি তোরে কি কিছু বলছি? অধিকার নেই মানে? আমার সব অধিকার আছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড নিকুচি করি, দূর হ সামনে থেকে। তুই আমার কেউ না। আমি হনহন করে বাসায় চলে আসলাম। মেজাজ গরম হয়ে গেছে। এসেই খেয়ে দিয়ে ঘুম দিলাম। যখন ঘুম ভেঙে গেল তখনই ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার খাটে বসে বসে আমারই ফোন নিয়ে গেমস খেলছে। কিতনা রাগ হতা হ্যায়। এই তুই এখানে কেন? আর আমার ফোন তোর কাছে কিসের জন্য? দে ফোন দে। বের হ রুম থেকে। না, দেব না। আমার ফোন দে। দিতে পারি, তাহলে বিকেলে আইসক্রিম খাওয়াবি? তোর বয়ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে খা গিয়ে। এখানে এসে কেন বিরক্ত করছিস? বয়ফ্রেন্ড? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। আমি তোর সাথে মজা করব। বল না, বিকেলে ফুচকা খাওয়াবি? দেখ ভালো লাগছে না, যা আমার রুম থেকে। আমি তো তোর সাথে কথা বলি নাই। তুই নির্লজ্জের মতো কেন এসে কথা বলছিস? কারণ তোর আর আমার ফ্রেন্ডশিপের গুরুত্ব হয়তো তোর থেকে আমার কাছে একটু বেশি, তাই তোর সাথে আমি আগে কথা বলছি। তুই তাও আবার আমার ফ্রেন্ড? রেগে আছিস আমার উপর? আচ্ছা চল, আজকে আমি আমার টাকায় তোকে খাওয়াবো। দেখ একবার বলেছি, আমার সামনে থেকে যা। যার সাথে আমার একবার চটে যায় তার সাথে কথা বলবার কোনো ইচ্ছে আমার নেই। যা। আমার তোর সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই। কেন বন্ধুত্ব নেই কেন? তুই বন্ধুত্বের মানে বুঝিস না। তোর কাছে কোনো মর্যাদা নেই বন্ধুত্বের। আমার ছোট্ট একটু ভুলের জন্য এক যুগের বন্ধুত্ব তুই শেষ করে দিবি? আমি শেষ করি নাই, তুই শেষ করে দিয়েছিস। আমাকে ক্ষমা করে দে। দেখ, আমি আর ঝগড়া করব না, একদম বেস্ট ফ্রেন্ডের মতো থাকবো। ধনুক থেকে তীর বের হলে আর ফেরত আসে না। আমাকে রাগিয়ে দিস না, চলে যা। আমার সামনে আসবি না। আমি তোকে বিরক্ত করছি না তো তুই কেন আমাকে বিরক্ত করিস? বকা দিচ্ছিস আমাকে? দিতে চাইছি না, তাই বলছি যা, চলে যা। তোর মতো মেয়েরা নতুন কাউকে পেয়ে পুরাতন কাউকে আর মর্যাদা দিস না। আর সে যখন চলে যায় তখন আবারও তীরে এসে আসন গাদিস। আচ্ছা সরি রে, আমি বুঝতে পারিনি তুই এমন ব্যবহার করবি। ভেবেছিলাম একবার সরি বললে তোর সব রাগ পানি হয়ে যাবে, কিন্তু তার বিপরীত হবে। আমি যতদিন আব্বুর বাসায় আছি তোর সামনে আসবো না। রিয়া মন খারাপ করে চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম রুমে। নিশ্চয়ই শাহিন ছ্যাঁকা দিছে, তাই আমার সামনে আসছে। এসব মেয়েদের ধরে ন্যাড়া করে দিতে হবে, যাতে করে বাসার বাইরে যেতে না পারে। ঘুরে ফিরে আবার আসছে বন্ধুত্ব করতে। আমি পারবো না। দেখবো আমার কদর কতটা ছিল। রাতে খেয়ে দিয়ে ঘুমায় পড়লাম। সকালে ঘুম থেকে উঠে জগিং এর জন্য বের হলাম। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে কলেজ যাচ্ছি। রিয়াদের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় জান্নাত আপু উপর থেকে ডাকলো, এই আদনান দাঁড়াও, রিয়াও গুছিয়ে বের হয়েছে। আমার কলেজে একটু দরকার আছে, ওরে আসতে বলেন। বলেই কলেজে চলে আসলাম। আমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ওর জন্য অপেক্ষা করব। খানিক পথে যেতেই দেখি শাহিনও কলেজে যাচ্ছে। আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসলো। আদনান দাঁড়া। কি বলবি তাড়াতাড়ি বল। তোদের মতো মানুষের জন্য আমার টাইম ওয়েস্ট করতে পারবো না। রেগে আছিস ভাই? তোর উপর আমি কিসের জন্য রেগে থাকবো? কিসের জন্য ডেকেছিস সে কথাই আয়। রিয়া তোকে হয়তো ভালোবাসে। তুই মনে মনে একটা খারাপ কালির কথা মনে কর। কেন? কর, তাই বলছি। করেছি। আরো খারাপ একটা গালির কথা মনে কর। হ্যাঁ করেছি। কেন কি? সেই গালিটা তোকে দিলাম, যা এখান থেকে। আমি সত্যি বলছি, রিয়া মনে হয় তোকে ভালোবাসে।
ও মা, তাই নাকি? তাহলে আমি যাই, দৌড়ে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বলি, ও রিয়া, আমি তোমাকে ভালোবাসি। যত সব, দূর হ সামনে থেকে। কথাটা শোন। তো দাঁড়ায় রাখছস কি চুল ফালাইতে? কি কথা তাড়াতাড়ি বল। রিয়া আমার সাথে 2 দিন ঘুরেছে, তার মধ্যে 100টা কথা বললে 80টা কথাই তোর নাম তুলেছে। আদনান এটা করতো, ও এমন ভাবে দুষ্টামি করতো, এমন ভাবে আমাকে রাগাতো, আমাকে এভাবে খেপাতো, সব বিষয়ে উদাহরণ সমেত তোকেই মেনশন করতো। তো আমি কি করব? ভাগ এখান থেকে কেলানির। আমি ওরে ওভারটেক করে কলেজে চলে আসলাম। কলেজে সবার সাথে গল্প করছি। রিয়া কলেজে এসেছে, তবে মন মরা হয়ে। কলেজ শেষ করে বাসায় যাচ্ছি। একটু লেট হয়েছে বাসায় যেতে। শাওনের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখন আবার জান্নাত আপু ডাকলো। এই আদনান, কথা আছে, এখন শুনবে না বাসা থেকে ফ্রেশ হয়ে এসে শুনবে? জরুরি হলে এখনই শুনবো। তুমি ফ্রেশ হয়ে আমার রুমে এসো, তাই বলছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা আপু। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে খানিক পরে জান্নাত আপুর কাছে গেলাম। আপু, কি হয়েছে? রিয়ার সাথে ঝগড়া হয়েছে? কেন, কেউ কিছু বলছে? বলে নাই, তবে বুঝতে পারছি। কি হয়েছে আমাকে খুলে বলো, কি নিয়ে ঝগড়া হয়েছে? না আপু, তেমন কিছু হয়নি। আমার সাথে মিথ্যে বলছো? আমাকে সত্যি কথা বলা যাবে না? আসলে আপু, আমি আপনার বোনের কথাই মানছি, সেজন্য ওর সামনে যাচ্ছি না। তারপর সব বললাম, শুধু শাহিনের বিষয় চেপে রাখলাম। তাই বলে দুইজন দুইজনের সাথে কথা বলবে না? যে চায় না তার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। আমি বুঝতে পারছি দোষ রিয়ার, কিন্তু রিয়াও তো তোমার থেকে বেশি কষ্ট পাইছে। কত বছরের বন্ধুত্ব সামান্য ঝগড়া করে শেষ করে দেবে? তো কি করব? আবার তোমরা দুজন একসাথে ঝগড়া করবে, আমার আগের মতোই বন্ধুত্ব থাকবে। আপনার প্রেম ভালোবাসা শেষ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো শেষ হয় না, সারা জীবন থাকে। ওই তো মর্যাদা দেয়নি বন্ধুত্বের। কিন্তু তুমি তো মর্যাদা দিয়েছো। তুমি কথা বলো ওর সাথে, দেখবে রাগ করে থাকবে না। বোনটার মন খারাপ, তোমাকে ওর বেস্ট ফ্রেন্ড ভাবে। কিন্তু আপু, দেখো তুমি একবার কথা বলো, দেখবে আবার আগের মতো ঝগড়া করবে। ভুল তো মানুষের জন্যই সৃষ্টি, মানুষ তো ভুল করবে, তাই বলে সেই ভুল ধরে রাখলে চলবে না, সবকিছু মিটিয়ে নাও। কিন্তু কোনো কিন্তু না, যাও, রিয়া ঘরে আছে, ডেকে নিয়ে আসো, যাও বলছি। যাই, আর রাগ করে লাভ নেই, বন্ধুকে তো আর ভোলা যায় না। আমি আস্তে আস্তে ও রুমে গিয়ে উকি দিলাম, দেখি ও উপর হয়ে শুয়ে গেমস খেলে। আস্তে আস্তে গিয়ে দৌড়ে ওর খাটের উপর লাফ দিয়ে পড়লাম ফোনের উপর। আমি জোরে লাফিয়ে পড়তেই রিয়া ছিটকে উঠল। তুই? আমার টাকা নিয়েছিল, দিয়ে দে। দাঁড়া, দিচ্ছি। রিয়া টেবিল থেকে 500 টাকা নিয়ে, এনে তোর টাকা। 500 কেন? আমার কাছে এখন নেই, পরে দিয়ে দিব। কত পাবি বল? কত পাবো? যত টাকা পাবো দিয়ে দিবি তো? হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা, হিসাব করে বলছি। বলেই ওর হাত থেকে ফোন আর ব্লুটুথ নিয়ে নিলাম। ওসব কেন নিচ্ছিস? আমার লাগবে তাই। যা বাহিরে, আমি গান শুনবো। আমার রুমে কেন? আমার বেস্ট ফ্রেন্ডের রুম, থাকতে পারি না বুঝি? কে তোর বেস্ট ফ্রেন্ড? কাকুর মেয়ে। তুই বলেছিলি যে আর কথা বলবি না আমার সাথে। তোর সাথে কথা বলবো না, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে তো কথা বলবোই। সরি রে। কিসের জন্য? 2 দিন কথা না বলার জন্য। কেন আসলি? ঢং বাদ দে, চল বাহিরে গিয়ে আড্ডা দেই। আমি ঢং করছি তাই না? দাঁড়া। রিয়া ওর রুমের বাইরে গেল, গিয়েই একটা লাঠি নিয়ে এসে আমারে পিটাইতে লাগলো। মারছিস কেন? কি করেছি আমি? আরে লাগে তো। তোরে মেরে ঠ্যাং খোড়া করে দেব, আজকে মেরেই ফেলে দেব। কি করেছি আমি বল, তারপর মার। আমাকে অ্যাভয়েড করেছিস, কথা বলিস নাই আমার সাথে। আমি প্রথম ভুল করেছি, তারপর তোর কাছে সরি বলেছি, তোর কাছে গিয়ে আগে উচ্ছে কথা বলেছি, তারপর তুই আমাকে নানান কথা বলেছিস। তুই বলেছিস আমি নাকি বন্ধুত্বের মর্যাদা দিতে পারি না, গুরুত্ব বুঝি না। আরে
সম্পর্কটা তোর থেকে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আমি আগে তোর সাথে কথা বলেছি। আর তুই অপমান করেছিস, তোর কাছে কোনো গুরুত্ব নেই। লাগছে, আর মারিস না। এবার রিয়া মারা বন্ধ করলো। আমি সরি, আর হবে না। আর হলেই বা কি করবি বল? তোর সাথে কোনোদিন কথা বলা উচিত নয়। তোর বাপ টাকু, আর টাকুর মেয়ের সাথে কথা বলতে নেই। কুত্তা, আজকে তো তোকে। বলে লাঠি তুললো। আমি নিরাপত্তার কথা ভেবে দৌড় দিলাম, গিয়ে জান্নাত আপুর পেছনে লুকালাম। কি হয়েছে? আপনার বোনকে সরি বলতে গেছি, ঠিক তখনই আমাকে লাঠি দিয়ে এসেছে মারতে। আবার সরি বলেছি, আবার মারবার জন্য হামলা করেছে। কুত্তা, মিথ্যা কথা বলবি না। তুই কি বললি? আমি টাকুর মেয়ে, তোর মাথা ফাটিয়ে দিব। রিয়া আমাকে মারতে যাচ্ছে, কিন্তু আপুর পেছনে লুকানোর জন্য আপু আমাকে সেফটি দিচ্ছে। এভাবে মারপিট করছি, তখন আঙ্কেল আসলো। স্টপ রিয়া, শোনো, কাজের কথায় আসি। কি কাজের কথা আব্বু? যাও গিয়ে শপিং করে এসো। কিসের শপিং? কালকে জান্নাতকে দেখবে, আর এটাই পাকা দেখা। তারপর বিয়ে, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। আদনান, তুমি যাও গিয়ে শপিং করে নিয়ে এসো। আমি বলে দিচ্ছি কি কি নিয়ে আসবে। আজকে থেকে শুরু হচ্ছে কার্যকলাপ। তোমার উপর কিন্তু প্রচুর দায়িত্ব। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব সামলে নেব। সেই ভরসা আমার আছে। এবারকার জন্য কি জামা কাপড় নিতে হবে? সেসব আঙ্কেল লিস্ট করে দিয়েছে। তারপর আমি রিয়া আর জান্নাত আপু চলে গেলাম মার্কেট করতে। ট্যাক্সি করে পৌঁছে গেলাম কাছের একটা শপিং মলে। তারপর কেনাকাটা করতে লাগলাম, সবকিছু কিনতে লাগলাম। সবকিছু বলতে জামা কাপড় আর কি। তারপর শপিং শেষ করে বাসায় আসলাম। সন্ধ্যাবেলায় আমি আর রিয়া আরো কিছু বন্ধু বান্ধবী মিলে বাড়িটা পরিষ্কার করলাম। কালকে জান্নাত আপুর পাকা দেখা বলে কথা, কিন্তু আপু গম্ভীর হয়ে আছে। হয়তো আপুর মন খারাপ, বাসা থেকে চলে যেতে হবে। সবার সাথে আড্ডা দিতে দিতে রাত 11টা বাজে। তখন বাসায় চলে আসলাম। খুব ক্লান্ত লাগছে, তাই লেট না করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলাতে কেউ যেন আমার গা ধরে ঝাঁকাচ্ছে। আই শয়তান, তাড়াতাড়ি ওঠ, চল, আমাদের বাসায় অনেক কাজ আছে। কি হয়েছে? সকাল সকাল কানের মাথা কেন খাচ্ছিস? কি, এখন সকাল 8টা বেজে গেছে, তাড়াতাড়ি চল, আব্বু ডাকছে। টাকু কি জন্য ডাকছে? কুত্তা, আমার আব্বুকে আবার টাকু বলছিস? বলে হাত দিয়ে আমাকে কিলঘুষি মারতে লাগলো। তখন ঘুম চলে গেল। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি আয়। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম। সবকিছু গোছানো হচ্ছে। শুনলাম বিকালে আসবে দেখতে। পরিবেশন করতে করতে দুপুর হয়ে গেছে। বিয়ের আগে তাই লোকজন জমজম করছে। সবার কত আনন্দে আছে। জান্নাত আপু মন খারাপ করে আছে। বিকাল 3টা বাজে। একটা দামি গাড়ি আসলো। তার মধ্যে থেকে বর আর বরের বাবা মা আরো কিছু লোকজন আসলো। আমি আর রিয়া গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে ভেতরে নিয়ে আসলাম। আর কিছু মেয়ে জান্নাত আপুকে সাজাচ্ছে রুমের মধ্যে। মেহমানদের মিষ্টি মুখ করানো হলো। খাওয়া দাওয়া শেষ। বরপক্ষ এবার কনেকে দেখতে চাইছে। রিয়া আর ওর বান্ধবীরা চলে গেল জান্নাত আপুকে আনতে। বাব্বা, এত সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে, যেন 2 অপ্সরা নামছে আকাশ থেকে। জান্নাত আপু মাথা নিচু করে আছে। ছেলে জান্নাত আপুকে দেখেই রাজি হয়ে গেল। আমাদের মেয়ে পছন্দ হয়েছে। কি বলছেন আঙ্কেল? সবেমাত্র আপু আসলো, এখনো বসতে পারলো না, তার মধ্যে পছন্দ হয়ে গেল? 2-1টা কথা বলুন, তারপর মতামত জানান। মেয়ে যখন হেঁটে আসছিল তখনই পছন্দ হয়ে গেছে। আর কার মেয়ে সেটা তো জানি, মান্নানের মেয়ে। খারাপ হয় কিভাবে? আমি একটা কথা বলি, আমার ছেলে কুয়েত থাকে। বিয়ের পর বউকে নিয়ে যাবে, আর 2 দিন পর চলে যাবে। তাই বলছি যে যদি কালকে বিয়ে হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। বিয়ে যখন হবে তখন যাতে সুবিধা তাই করতে হবে। রিয়া জান্নাত আপুকে নিয়ে গেল। তারপর বড়রা মিলে বিয়ে সম্পর্কে আলাপ করলো। সন্ধ্যার একটু আগে বরপক্ষ চলে গেল। কালকে বিয়ে, সারা বাড়ি হইচই পড়ে গেল। আমি বিয়ের ডেকোরেশন নিয়ে তাদের সাথে কথা বলছি। তখন রিয়া এসে বলল, জান্নাত আপু নাকি আমাকে ডাকছে। আমি আপু রুমে গিয়ে, কি হয়েছে আপু? আমারে তুমি বাঁচাও। কি হয়েছে আপু? আমার একটা উপকার করবে? মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে ঋণী থাকবো। কি বলুন, আমি প্রাণপণ চেষ্টা করব। আমাকে নিয়ে পালিয়ে যাবে অনেক দূরে, এত দূর যাবে যাতে করে কেউ আমাদের খুঁজে না পায়।
আপুর কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। কি বলছো আপু? কালকে তোমার বিয়ে আর আজকে? প্লিজ আমার এতটুকু উপকার করবে? আমি এই বিয়ে করতে চাই না। কি বলছেন আপু? আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব, তা না হলে মরে যাব। আপু এত আয়োজন আর আপনি বিয়ের একদিন আগে বলছেন যে আপনাকে নিয়ে পালিয়ে যেতে? ইম্পসিবল। আঙ্কেল শুনলে কষ্ট পাবে। আপু যা করলো ভাবতেও পারিনি। সোজা আমার পায়ে পড়ে গেল। আমি তাড়াতাড়ি আপুকে উপরে তুললাম। কি করছেন আপু? আপনি আমার গুরুজন, বড় বোন, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? তো বোনকে বাঁচাবি না? আমি যাকে ভালোবাসি তাকে না পেলে মরে যাব, সুইসাইড করব। আপু আঙ্কেল জানতে পারলে কষ্ট পাবে। বাবাকে বললাম এই বিয়ে না দিতে, কিন্তু তিনি জোর করে দিতে চাইছেন। আপু কিভাবে কি করব? আমার তো মাথা ব্যথা করছে, আমি পারবো না। ঠিক আছে, কালকে বিয়ে নয়, আমার লাশ নিয়ে যেও। আপু কি বলছেন? আমি দেখছি কি করা যায়। আমি শুধু তোমাকেই ভরসা করি, আমাকে একটু বাঁচাও। আপনি গুছিয়ে থাকুন, আমি আপনাকে সংকেত দেব। আমাকে একটু ভাবতে দিন। আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে তো দেখতে। আমি বারান্দায় বসে পড়লাম। আমি যদি আপুকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমার পরিবার আর আপুর পরিবার সবাই আমাকে খারাপ ভাববে। আর যদি না নিয়ে যাই তাহলে না, আপুর জীবন আগে। আমি আপুকে নিয়ে যাব, তাই সবাই যা ভাবার তাই ভাববে। আমি আপুর রুমে গেলাম। আপু আপনি গুছিয়ে থাকুন, আমি সংকেত দিলেই বের হবেন। ভাই, তোকে যে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। চিন্তা করবেন না, আমি এদিকে সব ব্যবস্থা করে রাখছি বলে আমার দোস্ত আল আমিনকে রেডি থাকতে বললাম গাড়ি নিয়ে। বাহিরে এসে দেখি সবাই কত আনন্দ করছে, কিন্তু যখন জানতে পারবে আদনান জান্নাতকে নিয়ে পালিয়ে গেছে তখন সবার মুখে আর হাসি থাকবে না। সবাই তখন আমাকে খারাপ ভাববে। রাত 12টা, সবাই এবার একে একে ঘুমাতে যাচ্ছেন। আমি ভাবতেই পারছি না কাল আমার মেয়ের বিয়ে। তুমি আমার ছেলে থেকে কম না, নিজের ছেলে হয়তো এমন সাহায্য করতো না। আপনি ঘুমাতে যান, রাত হয়েছে। আনন্দে আমার ঘুম পাচ্ছে না। আঙ্কেল বেশ আবেগপ্রবণ হয়ে শুতে চলে গেলেন। 1টার দিকে সবাই ঘুমিয়ে গেছেন। আমি জান্নাত আপুকে সংকেত দিতেই বারান্দায় আসলো। সব গুছিয়ে নিয়েছেন? হ্যাঁ চলো। আমি আপুর হাত ধরে আস্তে আস্তে উঠানে আসলাম। গেট থেকে বের হতে যাব, তখনই দারোয়ান দেখে ফেললো। বাবা এত রাতে কোথায় যাচ্ছ? জান্নাত মাকে নিয়ে? যেখানে বাঘের ভয় সেখানেই বাস খায়। ওর মাথায় খুশি দাও, ও অজ্ঞান হয়ে যাক। যেমন কথা তেমন কাজ। তবে ঠেলে গেটের মধ্যে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। আর আলামিনও চলে আসলো। ওর গাড়িতে বসে পড়লাম। আর ওদিকে দারোয়ান চিৎকার দিয়ে বলল আদনান জান্নাতকে নিয়ে পালিয়ে গেছে। ও জান্নাত মাকে বিয়ে করবে। হইছে তিল আর বলে দিছে তাল। আপু এবার কোথায় যাব? আর বাসায় জানি না ওরা কি ভাবছে। আমার জন্য তোমার খুব বিপদে পড়তে হলো, তাই না? বোনের জন্য এটা তো কিছুই না। এখন কোথায় থাকবো? আপু থাকবে কোথায়? বাসা থেকে কিন্তু অনেক দূরে থাকতে হবে। কোথায় থাকবে? আপু আমার মামাতো ভাইয়ের বাসায় থাকবে, পুরান ঢাকা। আমি তোমার সাথে এসেছি, তুমি যেখানে নিয়ে যাবে সেখানে থাকবো। দোস্ত চল, ঢাকা মালিটোলা আমার মামাতো ভাইয়ের বাসায়। আচ্ছা দোস্ত তোর উপকার আমি ভুলতে পারবো না। তোর মতো বন্ধুর জন্য জীবন দিয়ে দিতে পারি, আর এ তো কিছুই না। আব্বু আমার উপর খুব কষ্ট পাবে, তাই না আদনান? আপু সব ঠিক হয়ে যাবে, দেখবে আঙ্কেল সব মেনে নেবে। আমি আঙ্কেলকে বোঝাবো আগে আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার বিয়ে দিয়ে নেই। এভাবে গল্প করতে করতে মালিটোলা পৌঁছে গেলাম। তখন রাত 4টা বেজে গেছে। আমি গিয়ে ভাইয়ের বাসায় বেল বাজালাম। খানিকক্ষণ পর দরজা খুলে দিল। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আদনান এত রাতে তুই এখানে? আর মেয়েটাকে? ভেতরে চলো সব বলছি। আমি আর জান্নাত আপু আর আলামিন ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ও হলো জান্নাত আপু, আমি আপুকে নিয়ে পালিয়ে এসেছি। কি আপুকে নিয়ে পালিয়ে এসেছিস? দেখে তো মনে হচ্ছে সিনিয়র। তো তুই কি সিনিয়র মেয়েকে বিয়ে করবি? না রে ভাই, আমাদের বাসায় জান্নাত আপু ভালো করে দেখ। হ্যাঁ মনে পড়েছে, কিন্তু তুই ওরে নিয়ে এসেছিস এত রাতে? আপু একটা ছেলেকে ভালোবাসে,
আর আপুর বিয়ে অন্য একটা ছেলের সাথে দিচ্ছিল, তাই আপুকে নিয়ে পালিয়ে এসেছি। আমরা কি করব এখন? চিন্তা করিস না, কিন্তু ছেলেটা কোথায়? ওকে ফোন দিয়ে বলছি কালকে চলে আসবে। আচ্ছা, ছেলে আসুক, আমি সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা আদনান, তুই ওকে নিয়ে পালিয়ে এসেছিস, সেটা ওর বাসায় জানে নাকি? হ্যাঁ ভাই, জেনে গেছে। দারোয়ান দেখতে পেয়েছিল। তাহলে তো ওরা তোর বাসায় চাপ দেবে। জানি না। আপু, আপনি আমার রুমে এসে শুয়ে পড়ুন, কোনো চিন্তা করবেন না। আমার মামা আর মামি সিঙ্গাপুরে থাকে, আর ভাই বাসায় থাকে। ওর বিদেশ পছন্দ না, বাসায় ও একাই থাকে। আপুরে রুমে দিয়ে আমি, সাইম ভাইয়া আর আলামিন বসে আছি। আলামিন, কালকে সকালে তুই চলে যাস, তা না হলে সমস্যা হবে। আমি তোর মতো স্বার্থপর না। আমি আবার স্বার্থপরের কি করলাম? এত কষ্ট করে নিয়ে আসলাম, আর তুই বিয়ের শাদী না খাইয়ে দিয়েই চলে যেতে বলছিস? আমি নিয়ে যখন এসেছি তখন নিয়ে তাই যাব, তাই যতদিন তুই থাকিস আমিও থাকবো। এভাবে গল্প করতে করতে সারা রাত পার হয়ে গেছে। পুরো একটা রাত জাগা। সকালবেলা আপুর রুমে লক করলাম। আদনান, এখন কি হবে? আপু, ছেলেকে আসতে বলো, আজকে বিয়ে দিয়ে দেব। কালকে বলেছি আরো এসে পড়বে। আপু, বাসায় কোনো মেয়ে নেই, আর আপনার কোনো সমস্যা হলে নিজে একটু মেনটেন করেন, আর আমরা যথাযথ চেষ্টা করব। ভেতরে বাথরুম আছে, ফ্রেশ হয়ে নিন। আমি বাহিরে আসলাম। সাইম ভাইয়া কফি দিল, তাই খাচ্ছি। বাগান বাড়িতে দাঁড়িয়ে একটু পর দেখি একটা ছেলে আসছে। দেখে চেনা চেনা লাগছে, তবে বাগান বাড়ি তো মুখ দেখা যাচ্ছে না। খানিক এগিয়ে আসলেই দেখি আমাদের গ্রামের ছেলে আরাফাত। আমাদের বাসার 2 বাসার পর ওর বাসা। আমাদের মহল্লার মোস্ট ভদ্র, সুশিক্ষিত, তবে বোকা টাইপের। বোকা বলতে বেশি সরল, মধ্যবিত্ত, তবে কিছুদিন হলো সরকারি চাকুরি পেয়েছে। এই আরাফাত এখানে কেন? এখানে শাম চৌধুরী বাসা কোথায়? বাসা কোনটা? আপনার সামনে। এখানে কি জঙ্গল দর্শন করতে আসছেন নাকি? সাবধান, বাঘ আছে কিন্তু। আপু, আরাফাত। হ্যাঁ, আমি আরাফাতকে ভালোবাসি অনেক। আমি আরাফাতকে বিয়ে করব। সেজন্য আরাফাত ভাই পড়া বাদ দিয়ে মাঝে মধ্যে আপনাদের বাসার দিকে চক্কর দিত। শালা ভেজা বেড়াল। আদনান, আরাফাত ভাই, প্রস্তুত তো বিয়ের জন্য? হ্যাঁ। আমার বোনকে সুখে রাখতে পারবে তো? তোমার জন্য কিন্তু ও বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে, নিজের বাবা মাকে ছেড়ে। আর তুমি যদি আমার বোনকে কষ্ট দাও, তাহলে তোমার চশমা খুলে নেব। নিজের থেকেও বেশি ভালোবাসি। তাহলে ভাই, তোমাদের আজকে বিয়ে। সাম দৌড়ে আসলো। আদনান তোর বাসা থেকে ফোন দিয়েছে, তোকে খুঁজছে। তুই কি বলেছিস? তুই কোথায় জানি না, তোর সাথে আমার গন্ডগোল হয়েছিল, তারপর কথা হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে, জান্নাতের বাবা মা, বিশেষ করে রিয়া, থানায় জিডি করেছে তুই জান্নাতকে জোর করে তুলে নিয়ে এসেছিস আর জোরপূর্বক বিয়ে করেছিস। আমি আদনানের সাথে এসেছি। চিন্তা করো না, কিছু হবে না। চলো ভেতরে চলো। জান্নাত আর আরাফাত ভেতরে গেল। তোর আব্বা আম্মুর উপর প্রেসার দিচ্ছে। দোস্ত, আব্বু আমাকে ভুল বুঝবে। শুধু আব্বু না, সবাই আমাকে ভুল বুঝবে। কিন্তু যদি জান্নাতকে না নিয়ে আসতাম, তাহলে জান্নাত আপু সুইসাইড করতো। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই ওদের প্রস্তুতি নিতে বল, আমি কাজে নিয়ে আসছি। আমি ভেতরে গেলাম। আমার জন্য তোমার এত বড় বিপদে পড়তে হলো। তোমাকে সবাই খারাপ ভাববে। তাছাড়া পুলিশ জানতে পারলে তোমাকে জেলে দিয়ে দেবে। আপু, আমাকে নিয়ে কিছু চিন্তা করো না, আমার কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এভাবে পার হলো। বিকেলে আলামিন আর সাম ভাইয়া দুজনে কাজে নিয়ে আসলো। জান্নাত আর আরাফাত ভাইকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে ওদের বিয়ে দিলাম। ফোনটা কাল থেকে বন্ধ। বিয়ে শেষে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদনান, তুই আমার নিজের ভাই না, কিন্তু তুই আমার জন্য যা করলে নিজের ভাই থাকতে তা করতো না। আমার জন্য তোর কত ঝামেলা সহ্য করতে হবে। আমি আপুকে সান্ত্বনা দিয়ে বললাম, আপু কান্না করো কিসের জন্য? তানভীর ভাইকে পেয়ে গেছো, আর কান্না করলে হবে? দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আদনান, তুমি আমার এত বড় উপকার করবে আমি ভাবতেও পারিনি। আপুর সাথে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি আপু আর আরাফাত ভাইকে বাসর রুমে পাঠিয়ে দিলাম। আপু সুন্দর হোক নতুন জীবন, বেস্ট অফ লাক। আমরা বাহিরে এসে বসলাম। আদনান, পুলিশ তোকে ধরতে পারলে কিন্তু রিমান্ডে দেবে। আমারে নিয়ে কোনো চিন্তা নেই। একটু কষ্ট পেলেও দেখছি ওরা দুজন কত হ্যাপি আছে। আর যদি আঙ্কেল এর পছন্দের ছেলের সাথে বিয়ে হতো,
তাহলে কালকে আপুর চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। কিন্তু যা গুঞ্জন উঠছে, কি? আদনান ওর থেকে বয়সে বড় একটা মেয়েকে তুলে নিয়ে বিয়ে করেছে। সব ওই বাইন দারোয়ানের জন্য। ভাইয়া যাও ঘুমাও, আলামিন চলো ঘুমাই, কাল সারা রাত জাগা। আমার গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা পাখির কলকাকলিতে ঘুম ভাঙলো, তখন দেখি জান্নাত আপু চা নিয়ে হাজির। আপু রাত কেমন কাটলো? অনেক সুন্দর। প্রিয় মানুষটার সাথে থাকলে। আর ভাই যেখানে আছে চা খেয়ে নাও, আমি নাস্তা রেডি করছি। আমি চা নিয়ে বাইরে এসে গল্প করছি আলামিন আর সামের সাথে। তখন আরাফাত ভাই নতুন বর এসে আমাদের পাশে বসলো। এই আরাফাত ভাই, আপনার মুখে লিপস্টিকের দাগ মুছে ফেলুন। আর আরাফাত ভাই না দেখে টিস্যু দিয়ে মুছতে লাগলো। আর আপু এসে মাথায় একটা চাটি দিল আরাফাত ভাইয়ের। গদ্ধপ, তোমার মুখে কোথায় লিপস্টিকের দাগ? আদনান যে বললো। বললেই দেখতে হবে? এমন একটা হাতারামকে ভালোবেসেছি আমি। আরাফাত ভাই এমন করে বকা দিলে হবে? বউকে শাসন করো। বউকে তো ভালোবাসতে হয়, বকা দিতে নেই। ওরে দরদ। এসো খেয়ে নাও। আমরা খেতে চলে গেলাম। এইভাবে বেশ কিছু প্রায় এক সপ্তাহ সামের বাসায় আছি। আর ওদিকে ওরা আমাদের খুঁজে কুকুরের মতো খুঁজতেছে। আমি দেখি জান্নাত আপু মন খারাপ করে চেয়ারে বসে আছে। আপু, এনিথিং রং? অলওয়েজ রং। কি বলছেন? কি হয়েছে? আব্বু আম্মু আর রিয়ার কথা খুব মনে পড়ছে, ওদের দেখতে ইচ্ছে করছে। আপু, আমি গেলে কি আমাকে বুকে টেনে নেবে? মা বাবা কখনো দূরে ঠেলে দেয় না। আমি যাব, ওদের ছাড়া থাকতে পারছি না, আমাকে নিয়ে চলো। ঠিক আছে চলো আপু, আমার বাসার জন্য মন কেমন করছে, তুমি গুছিয়ে নাও। ঠিক আছে, এক্ষুনি নিচ্ছি। আপু দৌড়ে চলে গেল। আমি জানি আমি গেলেই আমাকে পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু কতদিন হয়ে গেল আব্বু আম্মুকে দেখি না, রিয়ার সাথে ঝগড়া করি না। আমরা খেয়ে দিয়ে ভাইয়াকে বিদায় জানিয়ে আলামিনের গাড়িতে করে আবার নরসিংদী চলে আসতে লাগলাম। আপু কি বকা দেবে নাকি আমাকে মেনে নেবে? জানি না, তবে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার কিন্তু খুব ভয় হচ্ছে। তোমার আর কি, আদনান আমাকে নিয়ে এসেছে, সব দোষ ওর দেবে। কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ সবকিছু যেন ঠিক হয়ে যায়। আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, তবে বিয়ে বাড়িটা আগের মতো আসছে। আশ্চর্য, আমরা সোজা জান্নাত আপুর বাসায় আসলাম। দরজার কলিং বেল বাজালাম, বুকের মধ্যে দুক দুক করছে, কি হবে আল্লাহ জানে। একটু পর দরজা খুলে দিল। দেখি রিয়া দরজা খুলে দিল। আমাকে দেখেই আবার দৌড়ে এসে আমার মুখে থাপ্পড় দিল। একটা না দুইটা না, 2 হাত দিয়ে অটোমেটিক ভাবে থাপ্পড় দিতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই আমাদের এত বড় সর্বনাশ কেন করলি? তোরে নিজেদের একজন ভাবতাম, আর তুই ছি ছি ছি, আমার বোনকে নিয়ে পালিয়ে গেলি। আব্বু, পুলিশে সংবাদ দাও। রিয়া আমাকে অনেকক্ষণ যাবৎ মারলো। আমরা তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাদের মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়েছিস? কেন করলি এত বড় ক্ষতি? রিয়া, আমার কথা শোন। তোর মুখ দেখতে চাই না। তোরা তো এই বাড়ির ছেলে ভাবতাম, আর তুই তোর থেকে 4 বছরের বড়। ছি ছি ছি, তুই এত নিস। আমি কিছু বলতে যাব কিন্তু বলতে পারছি না। আমাকে নানানভাবে অপমান করছে। আর জান্নাত আপু তো ভয়ে কান্না করে দিছে। বাসার সব লোক এক জায়গায় জড়ো হয়েছে। খানিক বাদে পুলিশ চলে এসেছে। মামা, এই সেই ছেলে যে আপুকে তুলে নিয়ে গেছে, ওরে নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দেন। পুলিশ এসে আমার হাতে হাত করা পরাতে গেল। তখন মামা, আমি নিজের ইচ্ছাতে আদনানের সাথে গেছি, ও তো ইনোসেন্ট, তাহলে ওকে কেন ধরছেন? কি বলছিস তুই? তুই আমার মেয়ে ভাবতে আমার লজ্জা লাগছে। আমার একটাই মেয়ে, সে হলো রিয়া। যে মেয়ে নিজের পরিবারের কথা না ভেবে তার থেকে বয়সে ছোট একটা ছেলের সাথে বিয়ের আগে পালিয়ে যায়, তার মতো কুলাঙ্গার মেয়ে থাকবার থেকে না থাকা ভালো। দুলা ভাই, ছেলে মেয়ে দুজনের প্রাপ্তবয়স্ক, সেজন্য আমি অ্যারেস্ট করতে পারবো না। এইসব কেস পুলিশে আসে না, এটা ফ্যামিলি ম্যাটার। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আমার কথাটা শুনুন। দূর হয়ে যা, তোকে নিজের ছেলের মতো ভাবতাম, আর তুই। আব্বু, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। বের হয়ে যা আমার বাসা থেকে। তোর মতো মেয়ের আমার কোনো প্রয়োজন নেই। আমার একটাই মেয়ে, তোর মুখ আমি দেখতে চাই না।